আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এনসিপি যে পরিবর্তনের কথা বলে, এনসিপি কি নিজে পরিবর্তন হয়েছে বা ওরা নিজেরা কি ওন করে কিনা? ওরা নিজেরা পরিবর্তনশীল কি? এটা আমার প্রশ্ন এনসিপির কাছে। ভাইয়া, আমি যখন হচ্ছে বিষয়টি নিয়ে নাহিদের সাথে কথা বললাম, তখন আমাকে তারা বললো যে আপা, আপনি, নাহিদ আমাকে বললো আপা আপনি হচ্ছে এই মহানগরে যে আছে, যেহেতু আমি মহানগরে আছি, জি তো জি। আমার ইয়ে হচ্ছে সেন্ট্রাল হচ্ছে শাহরিয়ার আর নিজাম, হ্যাঁ। ওদের সাথে জানান। ওদেরকেও জানালাম, সামান্তাকে জানালাম। সামান্তা আমাকে বলল আপনার সাথে তো তুষারের মাহারামের সম্পর্ক, আপনি তুষারকে তুমি তুমি বলে তো ওকে একটা ইনভাইটেশন দিলেন। আমি সামান্তা আপার ওই কথায় আমি তখন ফ্রিজ হয়ে গেছি, আমি উত্তর দিই নাই। আমি তখন রুম থেকে বের হয়ে আসছি। তো সামান্তা একটা প্রগতিশীল নারী। জুলাই গণঅভ্যুত্থানে যখন আমরা হচ্ছে আন্দোলন করলাম কাঁধে জি। কাঁধ মিলিয়ে, আমাদের ওড়না দিয়ে, আমাদের শাড়ির আঁচল দিয়ে আমরা হচ্ছে আমার ভাইদেরকে আমরা রক্ষা করেছি, যাতে পুলিশ এসে ওদেরকে লাঠিচার্জ করে ওদেরকে নিয়ে গুম করতে না পারে, ওদের রাইট। গায়ে যাতে গুলি না লাগে। আমরা নারীরা সামনের সারিতে ছিলাম ভাইয়া। তখন তো আমাদেরকে এই কথা বলা হয় না, এই যে আপা আপনাদের সাথে কিন্তু মাহারাম আছে, আন্দোলনে অংশগ্রহণ কইরেন না, এই কথা তো তখন কেউ বলে নাই। কিন্তু যখন এই আন্দোলনের পরে একটা দল, যে দলটা দাবি করে যে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চাই, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই, যখন আমরা হচ্ছে এই কনফিডেন্স নিয়ে জনগণের কাছে গিয়ে বলি যে দেখেন আমাদেরকে ভোট দেন বা আমাদের সাথে সংহতি জানান, আমরা হচ্ছে এমন একটি রাষ্ট্র গড়তে চাই যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না, যে রাষ্ট্রে দুর্নীতি থাকবে না। আমরা এই কথাগুলো কিভাবে বলি যখন আমাদের দলের মধ্যে প্রধান প্রধান লোকগুলা দুর্নীতিগ্রস্ত হয়, তারা হচ্ছে নারীদেরকে মিস ইউজ করতে চায়, তারা হচ্ছে নারীদেরকে মিস ইউজ করে তারপরে তাদেরকে পদ দিবে, তাদেরকে এই করবে, তাদেরকে সেই করবে। সামান্য পদ পদবীর জন্য তাদের যদি বিছানায় যেতে হয়, তাহলে তারা কিভাবে বলে আমরা হচ্ছে একটা স্বচ্ছ রাজনীতি করতে চাই, বৈষম্যহীন রাষ্ট্র করতে চাই? এই কথাগুলো তো তাদের মুখে মানায় না। এই কারণে আমি এই কথাগুলো অভ্যন্তরীণ রেখেছিলাম। আমি চেয়েছিলাম যে দলের মধ্যে, যেহেতু আমি দলটার মধ্যে আছি এবং এই দলটাকে আমি ওন করি, আমি ফোন করে। ভালোবাসি, আমি সেই জায়গা থেকে আমি এটাকে সাংগঠনিকভাবে সমাধান করতে চেয়েছিলাম। আমি ব্যর্থ হয়েছি। আমি মানে বাধ্য হয়েছি বিষয়গুলো পাবলিকলি বলার। এরপরে তারা আমাকে বলল যে আপা আমাদেরকে একটা লিখিত অভিযোগ দেন। আমি সেই লিখিত অভিযোগটাও দিলাম। হ্যাঁ। আমি কিন্তু আমার লিখিত অভিযোগটা যেহেতু ওদেরকে আমি মেল করেছি, সাথে সাথে আমি ফেসবুকেও পোস্ট করেছি যে জনগণও যাতে জানে যে আমি একটা লিখিত অভিযোগ দিয়েছি। দিয়েছি। আমি আমার তরফ থেকে স্বচ্ছ থাকার 100% চেষ্টা করেছি। কিন্তু তারা কি করলো, আমার এক্স হাজবেন্ডের সাথে মিলে তুষার, ইলিয়াস আমার ল্যাপটপ চুরি করে, আমার বাসার দারোয়ান 3 জনকে মেরে, আমার দরজা ভেঙে, আমার আলমারি ভেঙে, আমার ল্যাপটপ নিয়ে মালদ্বীপের কিছু ছবি ফেসবুকে ভাইরাল করে আমাকে ডিজিটাল লিঞ্চিং করলো। আচ্ছা, সেটাও আমি সয়ে গেছি, সেটা নিয়েও আমি তেমন একটা কথা বলি নাই। আমার কাছে যে প্রমাণগুলো ছিল, সিসিটিভি ফুটেজ, সেগুলো আমি ফেসবুকে শেয়ার করেছি। রাইট। তারপরেও এরা থামেনি, আমি তারপরও চুপ ছিলাম। কিন্তু যখন আমি দেখলাম তুষার জনসম্মুখে এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক কর্মশালা করছে, তাহলে আমি নীলা স্টিফিল কিছু না করে আমি জাস্ট অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আমাকে কেন সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকতে হয়েছে? আমি কেন এখন পর্যন্ত আমার পার্টি অফিস সেন্ট্রালে বাংলা মোটরে আমি ঢুকতে পারি না? আমি কেন পদযাত্রায়, আমি জুলাই গণঅভ্যুত্থানে আমি কেন পদযাত্রায় থাকবো না? আমি যেখানে সবচেয়ে মানে এনসিপির মধ্যে কোনো নারী নেত্রী, আপনি তাসনিম জারার কথা বলবেন, কোথায় ছিল তাসনিম জারা জুলাই গণঅভ্যুত্থানে? তার একটা স্পিচ, তার একটা কিছু আপনারা দেখেছেন? আমি ছিলাম। কোথায় ছিল এই সামান্তা শারমিন? কোথায় ছিল অমুক তমুক যারা হচ্ছে এই বড় বড় কথা? কোথায় ছিল ওই যে ডক্টর মিতু? কোথায় ছিল ওই মেয়েটা, ওই যে নূর, হুমায়রা নূর? এই হুমায়রা নূর তো আওয়ামী লীগ করতো। এখন পর্যন্ত তার ছবি আওয়ামী লীগের সাথে, বড় বড় নেতাদের সাথে সব বিদ্যমান। এরা কোথায় ছিল? আমি রডের বাড়ি 4 তারিখে খেয়েছি, পুরো 13 তারিখ থেকে আমি রাজপথে আমার 2টা শিশুকে সহ আমি এই আন্দোলনে যুক্ত করেছি। রাইট। আমি সেই জায়গা থেকে এই দলটাকে সাপোর্ট করেছি। তাহলে তারা কোনোভাবেই আমি আন্দোলনে তাদেরকে দেখিনি। ইনফ্যাক্ট তুষারকেও দেখা যায় নাই। আপনারা কি দেখেছেন তুষারকে গণঅভ্যুত্থানে কোথাও আন্দোলনে? আমি সেই, আমার অনেক কোশ্চেন আছে, আমার অনেক কথা আছে, আমি হয়তো বলতে পারবো না। হয়তো ওরা আমাকে, ওই যে আমাকে নিয়ে অনেকে পোস্ট দিচ্ছে দেখলাম, আমাকে অনেকে মেসেঞ্জারে বলছে যে আপা
আপনার মুখ বন্ধ করার জন্য আপনাকে হত্যা চেষ্টা চালাতে পারে। এখন যদি আমাকে নিয়ে একটা মব তৈরি করে, ওরা তো মব মানে মবের হচ্ছে রাজা মব করার ক্ষেত্রে। ওরা আমাকে নিয়ে একটা মব তৈরি করতে পারে, আমাকে হত্যা করতে পারে, আমাকে ভুয়া কোনো কিছু করে মামলায় জড়াতে পারে, অথবা আমাকে গুম করতে পারে। তো যা কিছুই করুক, আমি বিলিভ করি আমি যদি 1 সেকেন্ডও বাঁচি, ওই 1 সেকেন্ডের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমি বাসার মধ্যে থাকলেও আমি, যদি আমার হায়াত না থাকে আমি মরে যাব, বাইরে গেলেও আমার হায়াত না থাকলে আমি মরে যাব। হায়াতের মালিক আল্লাহ তাআলা, আমি এটাই বিলিভ করি। তো আমি জাস্ট বিরক্ত, এবং আমি সাথে সাথে এই যে পদত্যাগটা আমি করলাম, এটাতে কিন্তু ভাইয়া আমি জিতে গেলাম না, আমি হেরে গেলাম, প্রচন্ড ভাবে হেরে গেলাম। হাসিনা 5ই আগস্ট যেভাবে মানে হেরে গেছে বাংলাদেশের কাছে, হাসিনার পরে যদি কারো পতন হয় তাহলে নীলা ইসরাফিলের আজকে পতন হলো। কিভাবে পতন হলো জানেন? যে সকল নারীরা আমাকে নিয়ে উৎসাহ পোষণ করেছে, যে সকল নারীরা আমাকে নিয়ে কনফিডেন্ট ছিল, যেই নারীরা আমাকে অনুসরণ করত, যারা আমার জন্য, আমার কথার জন্য তারা নিজেদের কষ্টটা বলতে পারছে, মুখ খুলেছে, স্ক্রিনশট তারাও পোস্ট করেছে, তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সামনে বলতে পারছে, যে 2-4 জন নারী, তাদের আজকে পতন হলো। তারা হেরে গেল যে আসলে এই দেশে সত্য বলা যাবে না, সত্য বললে পদত্যাগ করতে হবে, সত্য বললে গুম খুন হতে হবে। কোনো কার্যকর ভূমিকা রাখে নাই। তদন্ত কমিটি থেকে আমার সাথে একজন যোগাযোগ করেছিল, আব্দুল্লাহ নামে একজন। সে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল যে আপা আপনি অভিযোগটা দেন। অভিযোগটা দেওয়ার পরে আজ পর্যন্ত আমার তার সাথে কথা হয় নাই, সে আমাকে কোনো আপডেট দেয় নাই। আমি তাকে ফোন করেছি, সে আমার ফোন ধরে নাই। আমার সাথে আর কেউ, এনসিপি কেউ এখন পর্যন্ত যোগাযোগ করে নাই। আচ্ছা, তারা হচ্ছে ওই জুলাইয়ের পদযাত্রা নিয়ে এটা একটা দেখাইছে জনসম্মুখে যে আমরা এই বিষয়টা নিয়ে ব্যস্ত, তুষারের এই কাণ্ড নিয়ে আমরা আসলে অত ইয়ে না। এখন জুলাই পদযাত্রা তো সবাই ভুলে গেছে, এর মধ্যে তো অনেকগুলি ইনসিডেন্ট হয়েছে, গোপালগঞ্জ, মাইলস্টোন, তারপরে অনেকগুলি ঘটনা ঘটেছে। এগুলিকে বেস করে তারা ভাবছে যে মনে হয় জনগণ ভুলে গেছে, কিন্তু নীলা ইসরাফিল তো ভুলে যায় নাই। নীলা ইসরাফিলকে যে পরিমাণের অপমান করা হয়েছে, যে পরিমাণ ডিজিটাল লিঞ্চিং এর শিকার হতে হয়েছে, আমার পুরো গোষ্ঠী শুদ্ধা, আমার মা, আমার বোন আমাকে ফোন করে বলে, আমার বোন ইউনিভার্সিটিতে পড়ে উত্তরাতে, ও আমাকে বলতেছে আপা আমি তো মুখ দেখাতে পারছি না, আপা এগুলি থামান, আপা কিভাবে থামাবেন থামান। এই যে আমার পুরো পরিবারটাকে যে এইভাবে হেনস্থা করা হয়েছে, নীলা ইসরাফিল তো ভুলে যায় নাই। তো নীলা ইসরাফিল তো এটা নিয়ে কথা বলবে, আর কথা বললে তো আর এই দেশে তো সমাধান হয় না। তো আমি আর কি করবো, নিরুপায় হয়ে পদত্যাগ করলাম। এখানে আমার কোনো জয় হয় না, আমি জাস্ট হেরে গেছি ভাইয়া। হাসিনার পরে নীলা ইসরাফিল আর আজকে হাসিনা যখন আমরা যখন এক দফা ইয়ে করেছিলাম, তখন সব সাংবাদিকরা প্রশ্ন করতেছিল যে আচ্ছা আপা আপনারা এটার বিচার কার কাছে চান। তখন আমরা বলেছিলাম প্রধানমন্ত্রীর কাছে তো আমরা সবসময় বিচার চাই। তখন তো আর আমরা যেহেতু প্রধানমন্ত্রীর পদত্যাগ চাচ্ছি, আমরা আর কার কাছে বিচার চাবো? আমাদের বিচার আমরা করব। তো আজকেও আমি সেই একই কথা বললাম যে কারো কাছে বিচার চাওয়ার নাই, আইনের কাছে কোন আইনের কাছে যাব? যেই আইন হচ্ছে এনসিপির কথায় চলে, যেই গণমাধ্যম এনসিপির কথায় উত্তরগুলো প্রকাশ করে, শুধুমাত্র যেই গণমাধ্যম বা যেই পলিটিক্যাল মানুষগুলোর কাছে আমি যাব, সেই পলিটিক্যাল মানুষগুলো শুধুমাত্র তাদের পকেট ভরার জন্য তাদের কথা শুনে তাদের কাছে যাব। আমি আমি যতদিন পর্যন্ত না রাষ্ট্র সক্রিয়ভাবে সচেতনভাবে গঠন হচ্ছে, একেবারে দুর্নীতিগ্রস্ত একটা বাংলাদেশ, দুর্নীতিহীন একটা বাংলাদেশ হচ্ছে, ততদিন পর্যন্ত আমি আর আইনের দ্বারে কাটবো না। কারণ আইনও হচ্ছে একপাক্ষিক হয়ে গেছে, একপাক্ষিক আইনের কাছে নীলা ইসরাফিল আর যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।